আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ব্রেন মেমোরি নিয়ে খুব আগ্রহী একটা মানুষ ছিলাম, যে আসলে দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছিলাম ব্রেন মেমোরি সম্পর্কে একটু ভালোভাবে জানার। এটার উদ্দেশ্য ছিল যে আমার নিজের সেলফ ডেভেলপমেন্ট, আমার নিজের ব্রেন মেমোরিটা ইমপ্রুভ করা। এটার জন্য আমি যথেষ্ট স্টাডি করার চেষ্টা করছি, প্রচুর পডকাস্ট শুনছি এবং প্রচুর ডকুমেন্টারি দেখছি। সো এর আগে আমি দুটো তিনটা ভিডিও বানাইছি, ছোট ছোট ছিল ব্রেন মেমোরি সম্পর্কে। সো তো আমার কাছে মনে হলো আমি এটা নিয়ে আরেকটু কিছুটা মানে সামারাইজ করে আরেকটা ভিডিও বানাই, আর এটা আর একটু সহজ করে যাতে সবাই বুঝতে পারে, নলেজটা আমারও কাজে লাগে এবং অন্যদেরও কাজে লাগে, এই জন্য আসলে ভিডিওটা করা। তো আমি স্পেসিফিক্যালি ব্রেন মেমোরি নিয়ে যে বইটা সবচেয়ে ভালো লাগছে সেটার নাম ছিল লিমিটলেস। ওটা জিম কুইকের লেখা। এই বইটা পড়ছিলাম। এরপরে একটা বই পড়ছিলাম, মুন ওয়াকিং উইথ আইনস্টাইন। এটা এটা রাইটারের নাম হচ্ছে জোশুয়া ফোর। এই বইটা অনেক সুন্দর ছিল। এটা ব্রেন মেমোরি এবং মেমোরি প্যালেস নিয়ে লেখা ছিল। এখানে মেমোরি প্যালেস একটা ব্রেন মেমোরি টেকনিক, এটা লকি মেথড বলে। এই টেকনিকটা কীভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে ওখানে ডিসকাস করা আছে, আর মানুষের ব্রেন পাওয়ার সম্পর্কে ডিসকাশন ছিল ওখানে। এটার পরে আরেকটা বই পড়ছিলাম, ওটার নাম হচ্ছে ব্রেন রুলস। এটার রাইটার নাম হচ্ছে জন ম্যাটিনা। এই তিনোটা বই খুবই পপুলার এবং আমি আসলে বইগুলো পড়ে আমি নিজের জন্য কিছু নলেজ গ্যাদার করার চেষ্টা করছিলাম, আসলে কিভাবে নিজের মেমোরি আর ফোকাসটা আরও একটু বাড়ানো যায়। হ্যাঁ, সত্যি কথা বলতে আমার উপকার হয়েছে বইগুলো পড়ার পর, এবং অ্যান্ড্রু হুবারম্যানের পডকাস্ট শুনে আমার খুবই উপকার হয়েছে। আরেকটা ব্রেইন গবেষক, ওনার নাম মনে হয় ড্যানিয়েল এইমেন, আমার নামটা পরিষ্কার মনে নেই। তবে এই ড্যানিয়েল এইমেনের আমি কিছু ইন্টারভিউ দেখছি, অনেক বড়, এবং একটা পডকাস্টও দেখছিলাম সম্ভবত। ওভারঅল সব কিছু মিলায়ে আমি দেখলাম যে মানুষের ব্রেন ভালো থাকার সবচেয়ে বড় উপায় স্ট্রেস ফ্রি থাকা, দুশ্চিন্তামুক্ত থাকা, এবং যতটুকু সম্ভব দুশ্চিন্তামুক্ত থাকা। আর স্ট্রেস ফ্রি থাকার আগে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে পারফেক্ট স্লিপ, মানে ভালো ঘুম হওয়া। একটা ছোট বাচ্চা হতে, একটা অ্যাডাল্ট হতে, একটা বৃদ্ধ হতে, যার ঘুমটা যত বেশি সময় মতো হবে, যত বেশি ভালো হবে, তার ব্রেনটা তত বেশি সুস্থ থাকার চান্সটা অনেক বেশি। ধরেন আপনি এমন কোনো ফ্যামিলিতে লাইফ লিড করতেছেন যেখানে আপনার ঘুমের পরিবেশটা ভালো না, আপনি রাতে দ্রুত ঘুমাতে পারেন না, এটা আপনার লং টার্মে অনেক ক্ষতি করবে। কিন্তু বেশিরভাগ যারা আসলে নামাজে যত্নশীল, যারা রাতে তাহাজ্জুদ পড়ার টার্গেট রাখে, যারা ফজর নিয়মিত পড়ার টার্গেট রাখে, এরা রাতে দ্রুত ঘুমানোটাকে নিজের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কাজ মনে করে। তাদের জন্য তাদের ব্রেন সুস্থ রাখার সুযোগটা সবচেয়ে বেশি। আর বর্তমান যুগে ঘুমের ক্ষতি করে দুইটা জিনিস, এক হচ্ছে মোবাইল, বিশেষ করে স্মার্টফোন, আর হচ্ছে টেলিভিশন। হ্যাঁ, যেই ঘরে রাতে টেলিভিশন ব্যবহার করার অভ্যাসটা বেশি থাকে, আর যারা ব্যক্তিগতভাবে প্রচুর স্মার্টফোন ইউজ করে, রাতে শুতে গেলেও স্মার্টফোন ইউজ করে, তাদের ঘুমটা পারফেক্টলি হয় না এবং সময় মতো সে ঘুমাতে পারে না। তো আমি যে তিনটা বইয়ের নাম বললাম, ও তিনোটা বইয়ে ঘুমের কথা আসছে, যে আপনার ব্রেন মেমোরি ভালো হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে প্রচুর ঘুম, পর্যাপ্ত ঘুম। প্রচুর না, অতিরিক্ত ঘুম তো খুব একটা ভালো না। তবে ড্যানিয়েল এইমেন যিনি, উনি কিন্তু 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর কথা বলছে, এবং আপনি ভালো ভালো মুসলিম আলেমদের বক্তব্য যদি শোনেন, ওনারা বলবেন যে আপনি রাতে এত দ্রুত ঘুমাবেন যাতে আপনার তাহাজ্জুদটা মিস না হয়, আপনার ফজরটা মিস না হয়, এবং আপনি এতটুকু দেরিতে ঘুমাবেন না যেটাতে আপনার রিস্ক হয়ে যায় আপনার ফজর মিস যেতে পারে। এখন ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আপনি আসলে সায়েন্সের সাথে, যদিও সায়েন্স হচ্ছে ইসলামের অনেক পরের একটা বিষয়, কারণ সায়েন্স চেঞ্জ হয়, সায়েন্টিফিক্যাল গবেষণা দেখবেন যে পরিবর্তনশীল, কিছুদিন পর পর পরিবর্তন হচ্ছে। কিন্তু
ঘুমের প্রয়োজনীয়তা ব্রেনের সাথে খুব বেশি সম্পর্কিত, এবং ইসলাম দেখবেন যে দ্রুত ঘুমানোটাকে অনেক বেশি প্রায়োরিটি দিছে, কারণ আপনার ফজর মিস যেতে পারবে না। তো নাম্বার 1 যেটা আপনার ব্রেন ভালো রাখার, ব্রেনকে অ্যাক্টিভ রাখার, ব্রেনকে আর ব্রেন ভালো রাখা জীবনের সমস্ত সফলতার সাথে সম্পর্কিত। তাহলে নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ এনাফ স্লিপ টু ইমপ্রুভ ইউর ব্রেন, টু টেক কেয়ার অফ ইউর ব্রেন। ওকে, সো ইট ইস স্লিপ এনাফের সাথে স্লিপ আর্লিটাও চলে আসতেছে। আপনার দ্রুত ঘুমাতে হবে, আপনার আমার এত তাড়াতাড়ি ঘুমাতে হবে যাতে আমাদের এতটুকু নিশ্চয়তা থাকে যে আমি রাতে তাহাজ্জুদ পড়তে পারবো, আমি ফজরের নামাজটা আওয়াল ওয়াক্তে পড়তে পারবো। নাম্বার 3, ডোন্ট বি স্লিপ ডিপ্রাইভ, অর্থাৎ আধো ঘুম নিয়ে মানুষের মনোযোগ ক্ষমতা ঠিক থাকে না, ব্রেন মেমোরি ভালোভাবে কাজ করে না। যারা ঘুমটা পুরোপুরি যায় না, হাফ ঘুম যায়, হ্যাঁ, ঘুমটা যাদের ক্লিয়ার না, হ্যাঁ, আপনি নিজেকে পরীক্ষা করে দেখেন, আপনি খুব ভালো করে না ঘুমালে দেখবেন যে আপনি অনেক কিছু মনে করতে পারতেছেন না, আপনার ঘুমটা ক্লিয়ার হয় নাই, অর্ধেক ঘুম হয়েছে, কম ঘুম হয়েছে। আপনি ধরেন 6 ঘন্টা বা 7 ঘন্টা ঘুম যান, ড্যানি এমএন কিন্তু বলছে 8 থেকে 9 ঘন্টা। এখন মানুষ হিসেবে এইটা ব্যতিক্রম হতে পারে, কেউ কম ঘুমাইলেও চলে, তবে স্লিপটা এনাফ হইতে হবে। প্রত্যেকের স্বাস্থ্যের উপর নির্ভর করে সে কতটুকু ঘুমটা তার প্রয়োজন। কিন্তু এখন আপনি যদি ধরেন শুধু 3 ঘন্টা ঘুমালেন, 3 ঘন্টা ঘুমার পর দেখবেন যে আপনার ব্রেন ভালোভাবে কাজ করতেছে না, আপনার শরীরই সুস্থ নাই, আপনার মনোযোগ ক্ষমতা অনেক কমে গেছে। তাহলে এই জিনিসটা করা যাবে না, স্লিপ ডিপ্রাইভ হওয়া যাবে না। জন মেডিনার যে ব্রেন রুলস বইটা আছে, ওখানে একটা কথা বলছে যে দুপুরের ঘুম, মানুষ দুপুরবেলা খাবার খাওয়ার পরে দেখবেন যে আপনার থেকে একটু ঘুম পাচ্ছে, আপনার থেকে একটু বিশ্রাম নিতে ইচ্ছা করতেছে। এই যে বিশ্রামটা আপনি যদি নিয়মিত 10-15 মিনিট বিশ্রামটা নেন, সেটা ঘুম হোক, ন্যাপ হোক, বিশ্রামটা নেন, আপনি দেখবেন যে আপনি আগের চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে গেছেন, আপনি অনেক বেশি কাজে কর্মে ভালো পারফর্ম করতে পারতেছেন। আর দেখেন ইসলামে কিন্তু এটা আগে থেকেই বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আমি হাদিসটা বিশুদ্ধ কিনা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, তবে আমি হাদিসটা কিছুদিন আগে পাইছি যে যে ব্যক্তি দুপুরবেলা বিশ্রাম নেয় না, সে শয়তানের কি একটা ছিল, জাস্ট মানে শয়তানের সাথে তুলনা করা হয়েছে, আমি ভুলে গেছি, আমি দুঃখিত এই জন্য। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে বিশ্রাম না নেওয়াটাকে খুবই মন্দ বলছে। এখন দুপুরে বিশ্রাম নেওয়া মানে আপনার 4-5 ঘন্টা ঘুমানোর কথা বলছি না, দুপুরে বিশ্রাম নেওয়া হচ্ছে 10-15-20 মিনিট বিশ্রাম নেওয়া, একটা ন্যাপ দেওয়া। এরপরে আসেন আওয়ার ব্রেইন নিডস ট্রেনিং মানে মানুষের স্বভাব হচ্ছে একটা জিনিস আপনি বারবার করলে সেটা আপনার আয়ত্তে চলে আসবে, সেটা যাই হোক, সেটা পড়ালেখা হোক, যেটা ফিজিক্যাল ট্রেনিং হোক, আর সেটা যে কোনো বিষয় হোক, আপনি একই জিনিস যদি বারবার করতে থাকেন, এটা আপনার আয়ত্তে চলে আসবে। এটা আসলে ব্রেন ট্রেনিংয়েরই একটা অংশ। এটা নিয়ে আমি ডিটেলস পরে বলবো। এরপর একটা বিষয় আছে নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে ব্রেনের একটা ক্যাপাবিলিটির কথা বলতেছে, এবং এটা কিন্তু অনেক রিসেন্ট আবিষ্কার। যে নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে ব্রেনের এমন একটা ক্ষমতা যে ব্রেন কিন্তু নিজের মধ্যে পরিবর্তন আনতে পারে। যেমন ধরেন আমি আজকে এই ভিডিওটা তৈরি করতেছি, আমি যদি এইভাবে পরপর 1000টা ভিডিওটা তৈরি করি, 1000তম ভিডিওতে আমার ভিডিওর মানটা কিন্তু অনেক ভালো হবে, এবং এটা ন্যাচারাল। কেন? এটা শুধুমাত্র প্র্যাকটিস তা না, আল্লাহ তাআলা মানুষের ব্রেনটাকে এমন একটা মানে কি এমন একটা ক্যাপাবিলিটি দিয়েছে যেটাকে নিউরোপ্লাস্টিসিটি বলে। অর্থাৎ আমরা যে কাজটাই করি সেটা মানে বারবার করার কারণে ব্রেনের শেপটা পরিবর্তিত হয়, এবং ব্রেন ওটাকে নিজের ক্যাপাবিলিটিতে নিয়ে আসার চেষ্টা করে, যে এই কাজটা আমি প্রথমে কম পারি, কিন্তু বারবার করার কারণে এটা পরিবর্তন আসা। অর্থাৎ আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি এটার কারণে কিন্তু আমার ব্রেনের শেপের মধ্যে পরিবর্তন আসতেছে। এটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। আর একটু সহজ করে বলি, আপনি ধরেন
টেনিস খেলেন, আপনি প্রতিদিন 10-15 মিনিট টেনিস খেলেন, এইটা এক ধরনের স্কিল। কিন্তু আপনি ঠিক করেন আপনি মানে প্রতিদিন এমনভাবে টেনিস খেলেন যে আপনি প্রতিদিন 20,000 বার র্যাকেট ঘুরায় ঘুরায় বলে বার দিলেন, প্রতিদিন 20,000 বার, 20,000 বার বা 1,000 বার, যাই হোক আপনার সামর্থ্যের অনুসারে। আপনি একটা বছর পরে গিয়ে দেখবেন যে আপনি খুব স্মার্ট, খুব দক্ষ টেনিস প্লেয়ার হয়ে গেছেন। একইভাবে যদি আপনি দেখেন যে আপনি আপনি কোনো একটা বই, মানে কোনো একটা বিষয়, ধরুন আমি ব্রেন নিয়ে পড়তেছি, আমি যদি 1,000টা ব্রেন নিয়ে বই পড়ি, স্বাভাবিকভাবে আমার ব্রেন নিয়ে স্টাডিটা অনেক ডিপ হবে। এটা নিউরোপ্লাস্টিসিটির কাজ, যে মানে একই জিনিস বা মানে বিভিন্ন জিনিস করার কারণে ব্রেনটা দিন দিন পরিবর্তিত হয়ে ব্রেনটা আরও স্মার্ট হয়ে যাচ্ছে। এটা নিউরোপ্লাস্টিসিটির কাজ, আরও স্মার্ট হয়ে যাচ্ছে। ধরুন আমি পেস বোলার, আমি পেস বোলিং করি, আমি 1-2বার বোলিং করলে আমার স্কিল যতটা না বাড়বে, আমি 10,000 বার বোলিং করলে আমার স্কিল আরও বেশি বাড়বে। এটাই নিউরোপ্লাস্টিসিটির কাজ। আপনি একটা জিনিস করার সাথে সাথে আপনার কি ওটার উপর দক্ষতাটা বাড়তে থাকে, এবং এটা হয় ব্রেনের কারণে। ব্রেন আপনার কাজের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে। এখানে একই জিনিস আমি আরও অনেক উদাহরণ দিতে পারি। আপনি আইএলটিএসের বিভিন্ন প্র্যাকটিসের ক্ষেত্রেও এইটা দেখতে পারেন, আপনি নিজের পড়াশোনার ক্ষেত্রেও এটা দেখতে পারেন। অর্থাৎ বারবার করার কারণে আপনার ব্রেনের শেপ পরিবর্তিত হয়। তো তাহলে নতুন কোনো কিছু শেখার ক্ষেত্রে মন ছোট করার কিছু নয়। এটা আসলে ব্রেনের কাজ হচ্ছে যে আপনি একটা জিনিস যত বেশি চেষ্টা করবেন, ব্রেন নিজেকে তত বেশি ওটার সাথে খাপ খেয়ে নেবে, আর আপনি একটা সময় ওটা পারবেন। তাহলে নতুন কিছু শেখার কনফিডেন্সটা আসবে আপনি নিউরোপ্লাস্টিসিটি যদি বোঝেন। এরপরে আসেন ব্রেন ফুড নিয়ে কথা। ব্রেন ফুড আমি পড়ছিলাম, আমি ইচ্ছা করে মনে রাখার চেষ্টা করি নাই। ব্রেন ফুড অনেক কিছুই আছে, যেমন কফি কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিন্তু অতিরিক্ত কফি শরীরের জন্য খুবই ক্ষতি। আবার এই আরও কিছু কিছু ফুড আছে, যেমন ডার্ক চকলেট ব্রেনের জন্য ভালো, একদম ব্রেন মেমোরির জন্য ভালো কাজ করে ডার্ক চকলেট। এরকম আরও কিছু লিস্ট আছে যেটা গুগলে সার্চ দিলেই পাওয়া যায় ব্রেন ফুড। তবে আমি যেটা আমার কাছে মনে থাকার জন্য আমি যেটা সহজভাবে নিছি, সেটা হচ্ছে এগ, ডিম। ডিম হচ্ছে সবচেয়ে চিপ ব্রেন ফুড, যেটা সহজে পাওয়া যায়, এবং আপনি চাইলেই রেগুলার ডিমটা খেতে পারেন। তো ডিম হচ্ছে ব্রেনের জন্য সবচেয়ে ভালো খাবারের একটা, এটা চিপ ব্রেন ফুড। তো বাকিগুলো আমি খুব একটা মনে রাখি না, লিস্টও করে নেই, এগুলো গুগলে সার্চ দিলে পাওয়া যায়। ডার্ক চকলেটের কথা আমার মনে আছে, কারণ এটা একটু ইউনিক ডার্ক চকলেট, কিন্তু পিওর ডার্ক চকলেট ব্রেনের জন্য খুবই ভালো, ব্রেন মেমোরি বাড়ায়। তবে যে কোনো মিষ্টি জিনিস আপনাকে কিন্তু ডায়াবেটিক্সের ঝুঁকিতে ফেলে দিতে পারে, তাই সব কিছুই পরিমিতে খাওয়াই ভালো। এরপরে মনে রাখা নিয়ে আমি একটা কথা বলি, যেটা ব্রেন রুলসে ছিল, যেটা আমরা সহজেই করি, কিন্তু এটা কনফিডেন্স বিল্ড আপের জন্য আর একটু সাহায্য করবে। ধরেন আপনি একটা পড়া মনে রাখার চেষ্টা করতেছেন, এটা আপনি একবার পড়লেন, আপনার নর্মাল ব্রেন হলে এটার সাথে সাথে সব কিছু মনে না থাকাটাই স্বাভাবিক। এটা আপনি দ্বিতীয়বার পড়লেন, আপনি কিছু কিছু জিনিস আর একটু মনে রাখতে পারবেন। এটার পর আপনি 3বার পড়লেন, আপনি 4বার পড়লেন, 5বার পড়লেন, আপনি বারবার পড়লেন, আপনি অনেকবার পড়লেন। আপনি যত বেশি পড়বেন, আজকে কয়েকবার পড়লেন, কালকে কয়েকবার পড়লেন, পরশু কয়েকবার পড়লেন, তারপর দিকে কয়েকবার পড়লেন, আবার 1 মাস পরে কয়েকবার পড়লেন, আপনি এইভাবে পড়তে থাকলেন কিছুদিন পর পর একটা জিনিস, একই জিনিস, তখন দেখবেন এই জিনিসটা আপনার মনে গেঁথে যাবে। অর্থাৎ কোনো কিছু মনে রাখার উপায় হচ্ছে রিপিট করা। ব্রেন রুলস বইটাতে এই কথাটা আসছে, রিপিট টু রিমেম্বার, রিমেম্বার টু রিপিট। তাহলে কোনো কিছু মনে রাখা বলছে আপনি কত বেশি রিপিট করবেন তত বেশি মনে থাকবে, যত বেশি রিপিট করবেন তত বেশি মনে থাকবে। ব্রেনকে সুস্থ রাখার আরেকটা সেরা উপায়, এটা ব্রেন রুলস বইটাতে শুরুর দিকেই আসছে, এক্সারসাইজ কেন? মানুষকে এমন একটা পৃথিবীতে আল্লাহ পাঠাইছে, এমন একটা পৃথিবীতে আল্লাহ থাকতে দিছে, যে মানুষের স্বভাব কিন্তু কম্পিউটারের সামনে বসে থাকার মতো ফিজিক্যাল বডি দিয়ে আল্লাহ পাঠায় নাই। মানুষকে এমন একটা দুনিয়াতে পাঠাইছে যেটার কাজ হচ্ছে কঠিন জায়গায় সারভাইভ করা। যেমন ধরেন বনে জঙ্গলে যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে সারভাইভ করার জন্য মানুষকে পাঠাইছে।
এখন আপনি যত বেশি মুভমেন্ট করবেন, তত বেশি আপনি সারভাইভ করতে শিখবেন। হাঁটা, চলা, দৌড়ানো, যুদ্ধ করা মানুষের জীবনের একটা কিন্তু অংশ। একটা সময় মানুষ প্রচুর যুদ্ধ করত, এখনও করে। প্রত্যেক দেশেরই একটা সেনাবাহিনী আছে এবং মানুষকে আল্লাহ তাআলা এভাবেই বানাইছে যে তার মুভমেন্ট করতে হবে। এই জন্য জন মেডিনা বলতেছে যে হিউম্যান বডিটা সে যত বেশি মুভ করা মানে এক্সারসাইজ করা বা ভারী কাজ করা, খেলাধুলা করা, দৌড়াদৌড়ি করা, তো যত বেশি সে এক্সারসাইজ করবে তার ব্রেনটা তত ডেভেলপ হবে, তার ব্রেনটা তত অ্যাক্টিভ হবে। এমনকি এক্সারসাইজ জিনিসটা আপনার ডিপ্রেশন দূর করে। আপনার যদি ডিপ্রেশন থাকে, ডিপ্রেশনের প্রবলেম থাকে, এটা আপনার এক্সারসাইজ আপনার ডিপ্রেশনটা কমাবে, ডিপ্রেশন দূর করবে। আমি আমার লাইফ থেকে একটা কথা বলি। আমি খুব বেশি স্ট্রেসে ছিলাম, এখনও মাঝে মধ্যে প্রবলেম হয়, ডিপ্রেশনের প্রবলেম হয়, আগে অনেক বেশি ছিল। কিন্তু যখনই আমি কারাতে প্র্যাকটিস করতে যেতাম, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কারাটে প্র্যাকটিস করতাম, আমাদের কিন্তু 3 ঘন্টাও প্র্যাকটিস হতো। যখন 2 ঘন্টা 3 ঘন্টা কারাটে প্র্যাকটিস করতাম, প্রচুর ফালাফালি করতাম, প্রচুর প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস শেষে আমার খুব রিল্যাক্স লাগতো, মাইন্ডটা অনেক ফ্রেশ লাগতো। এবং এটা কিন্তু এই কারণে, এক্সারসাইজ আপনার ডিপ্রেশনটা দূর করে দেবে, যতটুকু সম্ভব রিমুভ করবে। তো এক্সারসাইজ অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার ব্রেনটাকে ভালো রাখার জন্য। এরপরের জিনিস হচ্ছে অ্যাভয়েড স্ট্রেস। অ্যাভয়েড স্ট্রেসটা কেন? আপনি দেখবেন যে পরিবারে খুব বেশি অশান্তি, পারিবারিক অশান্তি, বাবা মায়ের মধ্যে ঝগড়া, বাবা মায়ের মনোমালিন্য, ঝগড়াঝাটি বা এর চেয়ে আরও খারাপ অবস্থা, এই পরিবারের সন্তানদের কিন্তু লাইফে ভালো কিছু করাটা অনেক কঠিন হয়ে যায়, কারণ তারা সারা জীবন স্ট্রেসের উপর থাকে এবং তারা জীবনে খুব একটা উন্নতি করতে পারে না। করলেও অনেক সময় তাদের লাইফ টাইম ট্রমা তাদেরকে সারা জীবন কষ্ট দেয়। স্ট্রেসটা থেকে আপনি যত দূরে থাকতে পারবেন, যারা আপনাকে স্ট্রেস দেয় তাদের থেকে আপনি যত দূরে থাকতে পারবেন, যে জিনিসটা থেকে দূরে থাকলে আপনি স্ট্রেস ফ্রি থাকতে পারবেন, আর যে জিনিসটা করলে আপনি স্ট্রেস ফ্রি থাকতে পারবেন, ওই জিনিসটা যত বেশি করবেন আর এটা আপনার ব্রেনের স্বাস্থ্যের জন্য ভালো, অর্থাৎ সেটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এরপরে ব্রেন রুলস বইটাতে আরেকটা বিষয় ছিল এক্সপেরিমেন্টিং। একটা মানুষ যত বেশি গবেষণা করবে সে তত বেশি স্মার্ট হবে। আপনি দেখবেন বিজ্ঞানীরা স্মার্ট কেন, ওরা কিন্তু এমন অনেক কিছু নিয়ে গবেষণা করে যেটা আপাতত দৃষ্টিতে ইম্পসিবল। ইভেন ইলন মাস্ক একটা কথা বলছে, হ্যাঁ, এভরিওয়ান ক্যান বিকাম extraordinary. Everyone can become extraordinary. How? If a person take a book and study and experiment with it himself, and by this he can become extraordinary. অর্থাৎ কেউ যদি একটা বই নিয়ে সেটা নিয়ে পড়াশোনা করলো, গবেষণা করলো এবং সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করলো তার লাইফে বা কোনো কিছু নিয়ে, সে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি হতে পারে। এবং ইলন মাস্কের কথা হচ্ছে এভরিওয়ান ক্যান বিকাম এক্সট্রাঅর্ডিনারি। তাহলে এই এক্সট্রাঅর্ডিনারি হওয়া, এই স্মার্ট হওয়া, সেটা অনেক বেশি ডিপেন্ড করে এক্সপেরিমেন্টের উপর। আপনি নতুন নতুন বিষয় এক্সপেরিমেন্ট করবেন, নতুন নতুন বিষয় জীবনের চেষ্টা করবেন, এটাই কিন্তু এক্সপেরিমেন্ট করা, এটাই কিন্তু আপনাকে আপনার জীবনে নতুনত্ব নিয়ে আসবে। তো এটা দেখবেন, বাচ্চারা দেখবেন যে কোনো কিছু নিয়ে নতুন কিছু দেখলেই দেখতে চায়, যে কোনো নতুন কিছু দেখলেই এটা নিয়ে ধরতে চায়, যে কোনো কিছুই এটা কি গবেষণা করতে চায়, এই জন্য বাচ্চাদের বুদ্ধি বিকাশ হয়। কিন্তু মানুষ অ্যাডাল্ট হওয়ার পরে নতুন নতুন বিষয় নিয়ে জানা, নতুন নতুন বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করা জিনিসটা ছেড়ে দেয়, এই জন্য তাদের বুদ্ধি বিকাশটা বেশি হয় না। এই জন্য দেখবেন যে বিজ্ঞানীদেরকে অনেক স্মার্ট বলে, অনেক বুদ্ধিমান, তারা নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করে, নতুন নতুন বিষয় জানার চেষ্টা করে, এবং জানার চেষ্টা করা, এক্সপেরিমেন্ট করা বুদ্ধিমান হওয়ার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। লাস্ট কথা, এটা লিমিটলেস বইটা থেকে, জিম কুইক। আপনি ইউটিউবে জিম কুইকের অনেক ভিডিও পাবেন, সে ব্রেন ট্রেনিং দেয় এবং সেটা আসলে অনেক দিক দিয়ে হেল্প করবে। আমি ট্রেনিংটা করি নাই, যাক আমি বইটা পড়ছি। সে একটা কথা বলছে, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ গুড মেমোরি অ্যান্ড দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ ব্যাড মেমোরি। ইটস অল অ্যাবাউট ট্রেইনড মেমোরি অ্যান্ড ইটস অল অ্যাবাউট আনট্রেইনড মেমোরি। অর্থাৎ যে মেমোরিটা ট্রেনিং ভালো পাইছে সেটা গুড মেমোরি হিসেবে কাজ করে, আর যে মেমোরিটা ট্রেনিং ভালো পায় নাই
সেটা ব্যাড মেমোরি হিসেবে কাজ করে। সেইটার একটা উদাহরণ দিছে, ধরুন আপনার হাতটা কোনো কারণে আপনি 6 মাসের জন্য এভাবে বেঁধে রাখছেন। 6 মাসের জন্য এটা বেঁধে রাখার পরে আপনি যদি খুলেন, আপনি দেখবেন যে আপনার হাতটা আগের মতো অ্যাক্টিভ না, মাসেলটা একটু উইক হয়ে গেছে। আপনি যদি ওইটা দিয়ে ধরেন আপনি স্ট্রং কোনো কাজ করতে যান, আগের মতো ভালো কাজ করতেছে না। মানে এটা আটকানো ছিল এতদিন মুভমেন্ট ছিল না, এতদিন এটা দিয়ে কাজ করা হয় না, এই জন্য এটার অ্যাক্টিভিটিটা দুর্বল হয়ে গেছে। জিম কুইক বলতেছে মানুষের ব্রেনটা ঠিক এরকম। মানুষের ব্রেনকে যদি আপনি পর্যাপ্ত কাজ না করান, চ্যালেঞ্জ না দেন, পরিশ্রম না করান, ব্রেনটা স্মার্ট হবে না, ব্রেনটা স্কিলফুল হবে না। তাহলে ব্রেনটা স্মার্ট আর স্কিলফুল হওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে এটাকে নতুন নতুন কাজ দেওয়া, নতুন নতুন কাজ করানো। যত পরিশ্রম করাবেন, যত ভারী কাজ দিবেন, সে তত বেশি স্মার্ট হয়ে যাবে। মাসেল যেরকম ডেভেলপ হয়, আপনি প্রচুর ভারোত্তোলনের কারণে মাসেলটা যত স্ট্রং হয় এবং প্রচুর ব্রেন ওয়ার্কের মাধ্যমে ব্রেনটা স্ট্রং হয়। এটা হচ্ছে আমার আসলে এই কয়েকদিন এটা অনেক বছরের স্টাডি, মাত্র 20 মিনিটের কথা হলো, এটা আমার বেশ কয়েক বছরের স্টাডি। আমার কাছে মনে হয় এই কয়েকটা বই পড়ে, কিছু ডকুমেন্টারি দেখে, কিছু পডকাস্ট শুনে, কিছু সেলফ স্টাডি করে আমি বেশ কিছু জিনিস শিখতে পারছি ব্রেন মেমোরি সম্পর্কে। এরপরে আরেকটা বিষয় ছিল লকি মেথড, মেমোরি প্যালেস নিয়ে যদি কখনো সময় পাই আমি অন্য কোনো সময় অন্য কোথাও ডিসকাস করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।